পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটি কি পিসিআর কি ডিএনএ ক্লোনিং এর দ্রুততম প্রযুক্তিকে কি বলা হয়? পিসিআর বলা হয়। এখানে কি থাকে, প্রথমে দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হয়? একসূত্রক করা হয়। তারপরে কি করে, একটি আদর্শ প্রাইমারকে 12 থেকে 80টি বেস থাকে, একটা আদর্শ প্রাইমারে কয়টি বেস থাকে? 12 থেকে 80টি। এবং এই যে সূত্র তৈরির হার 100 বেস প্রতি মিনিটে, 1000 বেস, সরি 1000 বেস প্রতি মিনিটে, এবং মিউটেশন পদ্ধতি দ্বারা 1000 বিপি মানে বেস প্রতি সেকেন্ডে তৈরি করা হয়। স্বাভাবিক যে তোমার সেটা হলো প্রতি মিনিটে, আর এই যে মিউটেশনের মাধ্যমে প্রতি সেকেন্ডে তৈরি করা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ব্যবহার, এগুলো রিডিং করবা, রিডিং। এই যে তোমার যে ধান উৎপাদনে যেগুলো আছে সবগুলো রিডিং করবা। এই যে ট্রানজেনিক উদ্ভিদ, তারপর গুণগত মান উন্নয়ন, সুপার রাইস বা গোল্ডেন রাইস, এগুলো সব রিডিং করবা। রোগ প্রতিরোধের ক্ষমতা, জাত উদ্ভাবন, এই সবগুলো তোমার রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ব্যবহার, এই সবগুলো রিডিং, সবগুলো রিডিং করতে হবে। রিডিং করলে এনাফ, এগুলো ইজ ইম্পর্টেন্ট, সবগুলো রিডিং। এই যে ইন্টারফেরন আর ইনসুলিন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এর ভিতরে। ইন্টারফেরন আর ইনসুলিন, এই দুটো ইম্পর্টেন্ট। তারপরে দেখো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ওষুধ এবং এদের প্রয়োগ, এই জায়গাটা পড়লে তোমার সচরাচর, যেহেতু এটা নার্সিং এর বিষয়, তো মেডিকেল সেক্টর, তো মেডিকেল সেক্টর যে রোগের বিষয় থাকে সেখান থেকে কোশ্চেনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ঠিক তেমন দেখো, ইনসুলিন কোন কাজে লাগে? ডায়াবেটিস চিকিৎসায় লাগে। ইন্টারফেরন ক্যান্সার চিকিৎসায় লাগে। সিরাম অ্যালবুমিন কোন চিকিৎসায় লাগে? শল্য চিকিৎসায় লাগে। তারপর তোমাদের র্যাবিস ভাইরাস অ্যান্টিজেন জলাতঙ্ক রোগের ক্ষেত্রে লাগে। হিউম্যান ফ্যাক্টর যে চাই, এটা হলো কি হিমোফিলিক যে চিকিৎসায় লাগে। তোমার যে টিস্যু প্লাজমিনেশন অ্যাক্টিভেটর, এগুলো কি হৃদরোগ চিকিৎসায় লাগে। যে সোমাটোস্টেটিন, এগুলো বামনত্ব চিকিৎসায়। হিউম্যান ইউরোকাইনেস, এটা নট ইম্পর্টেন্ট, এ নাই, নট ইম্পর্টেন্ট। ঘনত্ব সংবহন জটিলতা আর কি প্লাজমিনোজেন সক্রিয়, আর কি লিম্ফোলাইন্স কি স্বয়ংক্রিয় ইমিউন কার্যকারিতায় হেল্প করে, তাই না? এগুলো নট ইম্পর্টেন্ট। এই প্রথম থেকে এগুলো মাস্ট বি জানা লাগবে, এগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো ইন্টারফেরন কি? ইন্টারফেরন হলো একটি প্রোটিন। সেটা কি ধরনের প্রোটিন? প্রতিরক্ষামূলক প্রোটিন। ওকে, কি ধরনের প্রোটিন? প্রতিরক্ষামূলক প্রোটিন। তো যেসব রোগের জন্য ইন্টারফেরন প্রয়োগ করা হয় কোনটি? দেখো হেপাটাইটিস বি, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক, ক্যান্সার। আর ইন্টারফেরনের বাণিজ্যিক নাম কি? বেটাফেরন। ওকে, এগুলো জানা লাগবে। তারপরে দেখো কৃত্রিম বীজ। এই যে কৃত্রিম বীজের ক্ষেত্রে কৃত্রিম বীজের আবিষ্কারক কে? তারপর হলো তোমার এই যে কৃত্রিম বীজের আবিষ্কারক, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তারপর দেখো এই যে বীজ অঙ্কুরোদ্গমনের সুবিধার জন্য পানিতে দ্রবণীয় সোডিয়াম বা ক্যালসিয়াম অ্যালজিনেট জেল দিয়ে আবরণী তৈরি করা হয়। যে কৃত্রিম বীজের এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমার পরিবেশ ব্যবস্থাপনায় কি কি? কলকারখানা থেকে নির্গত হয় কোনটি? স্যাক্রোমাইসিস সেরেভিসা এবং ট্রোলা ইউটিলিস, এটা কি অ্যামিনো অ্যাসিড। আর সমুদ্রের তেল নির্গমন হাইড্রোকার্বন অক্সিডাইজিং। আর এই যে পয়ঃবর্জ্য বা সিওএস আত্তীকরণ, অ্যারেশন ট্যাঙ্ক, এটা কার্বন ডাই অক্সাইড H2O, পানি মিথেন, এটা সেডিমেন্ট ট্যাঙ্ক বা সার। দেখো ইন্টারফেরনের ব্যবহারের পর আমাদের এই যে কৃত্রিম বীজ এবং পরিবেশ ব্যবস্থাপনা, এই দুইটা জাস্ট রিডিং করব। ইন্টারফেরনের ব্যবহারের পরে এই দুইটা জাস্ট রিডিং করব। ওকে, কৃত্রিম বীজে কি পড়বে? এর আবিষ্কারক কি আছে, আর এই যে বীজের অঙ্কুরোদ্গমনের সুবিধার জন্য পানিতে কি সোডিয়াম এবং ক্যালসিয়াম অ্যান্টিজেন দিয়ে আবরণী তৈরি করা, এটা পড়বো। ওকে, এগুলো পড়বো। তারপরে হলো জিনোম সিকোয়েন্সিং। জিনোম কি? জিনোম হলো তোমার কোন একটি প্রজাতি যে নিউক্লিয়াসে সাধারণত ক্রোমোজোমের একটি জোড়া, যে একটি সেটকে কি বলা হয়? জিনোম বলা হয়, তাই না? জিনোম কি? কোন প্রজাতির ক্রোমোজোমের একটি সেটকে কি বলা হবে? জিনোম বলা হবে। এবং মানুষের দেহে কয় জোড়া জিনোম আছে? এক জোড়া জিনোম আছে, তাই না? জিনোমকে কি বলা হয়? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। প্রথম অধ্যায়ে পড়ানো হয়েছে, জিনোমকে কি বলা হয়? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। তারপরে দেখো জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ অণুর দৈর্ঘ্য আমরা জানি এই যে এটিজিসি বেসগুলো কোন অনুক্রমে, যে অনুক্রমে সজ্জিত থাকে তাকে কি বলা হয়? জিনোম সিকোয়েন্সিং বলা হয়। এখন এই জিনোম সিকোয়েন্সিং এর বিভিন্ন প্রয়োগ আছে না, সেই প্রয়োগগুলো আমরা দেখব। এটা ইম্পর্টেন্ট নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। কি কি কারণে জিনোম সিকোয়েন্সিং ব্যবহার করা হয়? সেটা কি? অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণ, আর শ্রেণীবিন্যাস প্রক্রিয়ার বৈশিষ্ট্য মিল নির্ধারণে। এখন এই অধ্যায়ে যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি অধ্যায়ে তোমার কিছু সংখ্যা আছে।
এই 2 সংখ্যা দ্বারা কি কি বোঝায়, 3 সংখ্যা দ্বারা কি কি বোঝায়, 4 সংখ্যা দ্বারা কি কি বোঝায়, এগুলো একবার করে রিডিং করব। আমি একটা কথা বলে থাকি, পরীক্ষায় তুমি যত বেশি তথ্য পড়বা তোমার তত বেশি আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু যত কম পড়বা তত তোমার আত্মবিশ্বাস কমে যাবে। ঠিক আছে, তো যত সম্ভব চেষ্টা করবা বেশি বেশি তথ্য পড়া, মনে যতটুকু থাকে তা কিন্তু পড়বা বেশি। ঠিক আছে, আর টেকনিক ওয়াইজ পড়বা। তাহলে আমরা একাদশ অধ্যায়ে তোমার যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিতে কি কি পড়লাম, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার এই যে ইনসুলিন এবং ইন্টারফেরনের যে তথ্যগুলো আছে গুরুত্বপূর্ণ, এখানে স্লাইডে দিয়েছে, এগুলো পড়লে না। আর তোমার যে জিন ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ, তারপর টিস্যু কালচার, এগুলো পড়া হবে, এগুলো তোমরা ভালো করে পড়বে। এবার দেখো তোমার দ্বাদশ অধ্যায় যে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, তাই না? এই অধ্যায়টা তোমরা সবাই জানো, এই অধ্যায়টা আসলে আমরা ইন্টারেও তেমন পড়া হয় না, কিন্তু এই অধ্যায় থেকে কোশ্চেন আসার সম্ভাবনা ঠিক তেমন খুবই কম, তারপরেও আসতে পারে। এই অধ্যায়টা আমি মনে করি জীববিজ্ঞানের উপন্যাস টাইপের, এগুলো পড়তে হবে, জাস্ট পড়তে হবে, এখানে বোঝানোর কিছুই নেই। এমনিতেই তোমার হলো অ্যাডমিশন টাইমে কিছুই বোঝানো হয় না, তারপরে এখানে বোঝানোর কিছুই নেই। ঠিক দেখো, এখানে সবার আগে যে তথ্যটা জানা লাগবে, তোমার ইকোলজি শব্দটি প্রথমে কে ব্যবহার করেন, সর্বপ্রথম ইকোলজি শব্দটি কে ব্যবহার করেন, কি ব্যবহার করে, এই স্টোইটার নামক জার্মান বিজ্ঞানী তোমার ইকোলজি শব্দটি ব্যবহার করেন। এবং প্রজাতি শব্দটি প্রথম ব্যবহার করেন কে, জন রে। প্রজাতি শব্দটি কি ব্যবহার করেন, জন রে ব্যবহার করেন। ঠিক আছে, তারপরে এই যে সংজ্ঞা তোমার কি বোঝায়, যে দেখো এখানে সংজ্ঞার ভিতরে 2-3টা বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি, আগে বৈশিষ্ট্যগুলো দেখো। বাহ্যিক মিল সম্পন্ন, একই প্রজাতিভুক্ত, নির্বিচ্ছিন্ন, একই পূর্বপুরুষ। কেন আগে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো মনে থাকলে সংজ্ঞাটা মনে থাকবে বেশি। সংজ্ঞা তো কখনোই পরীক্ষায় আসবে না, ভর্তি পরীক্ষায় কখনো সংজ্ঞা আসবে না, সংজ্ঞাগুলো পড়লে কি হয়, তোমার এই যে বিষয়টা বা অংশটা তোমার ক্লিয়ার হয়। এবার দেখো প্রজাতি বলতে কি বোঝায়, যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব বোঝায়, যা নিজেদের ভিতরে কি করে, যৌন মিলনে উর্বর, সন্তান উৎপাদন করে সক্ষম, কিন্তু অন্যদের সাথে যৌন মিলন করে না, অন্য সদস্যদের সাথে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম, তাদেরকে কি বলা হবে, প্রজাতি বলা হবে। ঠিক দেখো, শর্টকাট একটা টেকনিক আছে এখানে, অ্যাপ নাই বাইরে, কি অ্যাপ নাই বাইরে। এইভাবে এই যে তোমার এত বড় সংখ্যার বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারি, একই পূর্বপুরুষ, নির্বিচ্ছিন্ন, ইন্টারব্রিড, আর বাইরেতে বাহ্যিক। ঠিক আছে, এবং উদাহরণ হিসেবে কি কি আছে দেখো, এই যে গাধা ও ঘোড়ার মিশ্রণে নতুন অনুর্বর প্রজাতি কোনটি, খচ্চর সৃষ্টি হয়। ঠিক আছে, বাঘ ও সিংহ সংমিশ্রণে নতুন অনুর্বর প্রজাতি কোনটি, লাইগার সৃষ্টি হয়। তারপরে দেখো তোমার বাংলাদেশের পাটের যে 2টি জাত চাষ করা হয়, যে সাদা পাট এবং কোনটি, তোষা পাট। এগুলো কি এই উদাহরণগুলো মনে রাখা লাগবে। তারপরে দেখো তোমার বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদ প্রজাতির সংখ্যা, এখানে বিরায়োফাইটা, টেরিডোফাইটা, একবীজ, নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদ। এগুলো যেহেতু আমরা এর আগের অধ্যায়গুলোতে পড়ছি, তো এগুলো মনে রাখতে হবে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই সংখ্যাগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, তারপরে দেখো তোমার জীবগোষ্ঠী বা পপুলেশন। জীবগোষ্ঠী বা পপুলেশনের সবার আগে আমরা বৈশিষ্ট্যগুলো জানবো, সেটা কি কি দেখো, যে ঘনত্ব বা বিস্তার, জন্ম ও মৃত্যু হার, জনসংখ্যার বৃদ্ধি, সীমিতকরণ শক্তি, বয়সের বন্টন, জীবগোষ্ঠীর ভারসাম্য এবং জীবগোষ্ঠীর বৃদ্ধি। এবার সংজ্ঞাটা দেখো, একটি নির্দিষ্ট স্থানে একই সময় বসবাসকারী একই প্রজাতির একদল জীবকে, একই প্রজাতির একদল জীবকে কি বলা হবে, পপুলেশন বলা হবে। একই সময়ে একই প্রজাতির একদল জীবকে কি বলা হবে, পপুলেশন বা জীবগোষ্ঠী বলা হবে। এর ধাপ কি কি দেখো, প্রজাতি, পপুলেশন, কমিউনিটি, বায়োস্ফিয়ারের ভিতরে কি আছে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, তারপর কি ইকোস্ফিয়ারের বা ইকোসিস্টেম। ঠিক আছে, তারপরে বৈশিষ্ট্যগুলো তো আগেই বললাম। এবার দেখো পপুলেশন, উদ্ভিদ প্রজাতির বন্টনের যে বিভিন্ন প্রভাবক আছে, সেই প্রভাবকগুলো জাস্ট রিডিং করবা, রিডিং করলেই হবে। এবার আসলে যে জীব সম্প্রদায় কি, একটি নির্দিষ্ট স্থানে একই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক সমাবেশ, তাই না? উদ্ভিদ ও প্রাণী সমূহের কি প্রাকৃতিক সমাবেশ, এবং প্রত্যেকে নিজেদের ভিতরে একে অন্যের প্রতি কি করে, সহনশীল এবং নির্ভরশীল এবং পরস্পর ক্রিয়াশীল। এর উদ্ভিদ জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি কি দেখো, প্রজাতির বিভিন্নতা,
বৃদ্ধির ধারণ এবং গঠন, আধিপত্য, স্তর বিন্যাস, এইগুলা বৈশিষ্ট্য। এটা সহজে মনে রাখবো কি দিয়ে আমরা আউট সিবি, যেহেতু এর আগে আমরা কি পড়ছি তোমার পপুলেশন বা জীব গোষ্ঠীর বৈশিষ্ট্য বললাম, তাহলে এখন আমরা কি করব জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য মনে রাখার জন্য কি একটা সিম্পল একটা টেকনিক ইউজ করব, এটা হলো আউট সিবি, ওতে কি ওভার স্টোরি। এবার দেখো জীব সম্প্রদায়, জীব সম্প্রদায়টাই জীব সম্প্রদায়টা কি, যে একই পরিবেশে একই স্থানে যে বিভিন্ন তোমার এই যে নির্দিষ্ট স্থানে একই পরিবেশে বিভিন্ন প্রজাতির যারা একে অপরের উপর কি থাকে, একে অন্যের প্রতি সহনশীল নির্ভরশীল থাকে এবং পরস্পর ক্রিয়াশীল থাকে। তাহলে দেখো একবারে বলি, জীব সম্প্রদায় হলো নির্দিষ্ট স্থানে একই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী সময়ের প্রাকৃতিক সমাবেশ, যারা কি প্রত্যেকে নিজেদের ভিতরে একে অপরের প্রতি কি থাকে, সহনশীল ও নির্ভরশীল থাকে এবং পরস্পর ক্রিয়াশীল থাকে। এর বৈশিষ্ট্যগুলো কি কি, প্রজাতির বিভিন্নতা, বৃদ্ধির ধরন এবং গঠন, আধিপত্য এবং স্তর বিন্যাস। স্তর বিন্যাসে কি কি আছে দেখো, ওভার স্টোরি, আন্ডার স্টোরি, তারপর ট্রান্সগ্রেসিভ, চারা স্তর, আর কি ভূ সংলগ্ন স্তর। এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো একসাথে, আউট সিবি, আউট সিবি দিয়ে মনে রাখতে পারবো, ঠিক আছে। ওতে এই যে ওভার স্টোরি, ইউতে আন্ডার স্টোরি, টিতে ট্রান্সগ্রেসিভ, সিতে চারা স্তর মনে রাখবা, আর বিতে ভূ সংলগ্ন স্তর, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে। তারপরে দেখো ক্রমগমন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, সময়ের সাথে সম্প্রদায়ের পরিবর্তন। এখানে ছোট্ট একটা ডেফিনিশন এই যে ট্রিজ দেওয়া রয়েছে, চাইলে এটাও তোমরা পড়তে পারো। ডেফিনিশন থেকে তোমার প্রশ্নের সম্পূর্ণতা সবচেয়ে কম, তাই না? এই অধ্যায় থেকে প্রশ্নের সম্পূর্ণতা সবচেয়ে কম, তারপর আবার ডেফিনিশন তো আরো কম। রিডিং পড়বা, জাস্ট এটা টেকনিকটা দেখতে পারো। এবার দেখো যে তোমার যে পিরামিড আছে না, যে পিরামিডটা, ইকোলজি পিরামিড, দেখো পুকুর, পুকুর বা বিলে কি শৃঙ্খল থাকে, দেখো পুকুর বা বিলে উৎপাদক হিসেবে থাকে কোনটি, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে। প্রাইমারি খাদ্য কোনটি থাকে, জুপ্ল্যাঙ্কটন। তারপরে তোমার সেকেন্ডারি খাদ্য কোনটি থাকে, ছোট মাছ, মলা বা পুঁটি, পুঁটি মাছ এবং ছোট মাছ, তাই না? সেগুলো সেকেন্ডারি খাদ্য। আর টারশারি খাদ্য কোনগুলা, শোল, বোয়াল, গজার, মাছরাঙা, বক, এগুলা টারশারি খাদ্য। তারপরে দেখো তোমার সমুদ্রের খাদ্য শৃঙ্খল আরেক রকম, সেটা কি, সমুদ্রের খাদ্য শৃঙ্খল উৎপাদক কি, ফাইটোপ্ল্যাঙ্কটন, সেখান থেকে জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ বা হেরিং ফিশ, আর শেষে কি সমুদ্রে কি থাকে, হাঙর থাকে। সহজ, একবার পড়লে মনে রাখতে হবে। এবং স্থল পরিবেশে খাদ্য শৃঙ্খল কোনটি, সবুজ উদ্ভিদ। তারপরে কি, যে ঘাস, গ্রাসহপার, ব্যাং, বাজ পাখি, ঠিক আছে। এগুলো জাস্ট একবার করে পড়লে মনে রাখতে পারবে। ইকোলজিক্যাল যে পিরামিড আছে, রিডিং একবার পড়লে মনে রাখতে পারবে। এবার দেখো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। বাস্তুতন্ত্র হলো তোমার কোন স্থানে জীব সম্প্রদায় ও এদের পরিবেশ, দেখো বাস্তুতন্ত্র হলো কোন স্থানে জীব সম্প্রদায় এবং এদের পরিবেশ যে নিজেদের মধ্যে পরস্পরের সাথে ক্রিয়া বিক্রিয়া এবং গতিময় পদ্ধতিকে কি বলা হয়, বাস্তুতন্ত্র বলা হয়। বাস্তুতন্ত্র কি, দেখো কোন স্থানে জীব সম্প্রদায় ও এদের পরিবেশ নিজেদের মধ্যে কি করবে, নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে ক্রিয়া বিক্রিয়া যে গতিময় পদ্ধতি, তাকে কি বলা হবে, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। ইকোসিস্টেমের উপাদানগুলো যে আছে তোমার একবার একটা ছকের মাধ্যমে দেওয়া আছে, যে জীবী উপাদান কি কি এবং তোমার অজৈব উপাদান কি কি, এগুলো তোমরা জাস্ট একবার পড়বা, একসাথে দিয়ে আছে তো, পড়লে বুঝতে পারবে। দেখো তোমার জীব উপাদানের ভিতরে কি কি আছে, স্বভোজী এবং পরভোজী আছে। পরভোজীর ভিতরে কি আছে, খাদক, বিয়োজক। আমরা খাদক জানি কি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং সর্বোচ্চ লেভেলের খাদক। তারপর অজৈব উপাদানের ভিতরে কি আছে, অজৈব উপাদানের ভিতরে কি আছে, অজৈব, জৈব এবং ভৌত। এবং জৈব কি দেখো, শর্করা, প্রোটিন, লিপিড, তাই না? আর ভৌত কি সূর্যালোক, তাপ, আর্দ্রতা, বাতাস। এখানে দেখো অজৈব উপাদানগুলো কি মৌলিক আর যৌগিক, এগুলো জাস্ট একবার করে পড়বা। তারপরে আসো পিরামিডের বৈশিষ্ট্য। আমরা যে পিরামিডটা দেখলাম, যে পিরামিডের আমরা বৈশিষ্ট্যটা দেখব। এখন দেখো পিরামিড, এবার দেখো পিরামিডের বৈশিষ্ট্য। আমরা এবার পিরামিডের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। পিরামিডের এই বৈশিষ্ট্যের ভিতরে এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখলে এরা। দেখো পিরামিডের যে বৈশিষ্ট্য ধারণা দেন কে, সবার আগে জানা লাগবে, সেটা কি, চার্লস এলটন। এটা তোমার ধারণা দেয়। আর পিরামিড কয় প্রকার, 3 প্রকার, কি কি সেটা জানা লাগবে। দেখো 3 প্রকার কি কি, এটা জানা লাগবে। সংখ্যার পিরামিড, বায়োমাসের পিরামিড, আর কি শক্তির পিরামিড। ওকে, তারপর দেখো সংখ্যার পিরামিডের শক্তির পরিমাণ, উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তারপর প্রথম স্তরের খাদ্যের সবচেয়ে কি থাকে, কম থাকে। দ্বিতীয় স্তরের খাদ্যের তার সাথে কম। তৃতীয় ও সর্বস্তরের খাদ্যের আরো কম থাকে। এগুলো জানা লাগবে, এগুলো জানলেই এনাফ, ঠিক আছে। আর এই তিনটা বৈশিষ্ট্যই তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো জাস্ট রিডিং করবা। এগুলা কি পড়বা, রিডিং, এগুলা কি রিডিং। ওকে,
তারপরে আসলে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য দেখো, শক্তি প্রবাহ কি হয়? একমুখী হয়, সবার আগে একমুখী হয়, এবং মূল উৎস কি? সৌরশক্তি। আর কি শক্তির ক্রমবায়, শক্তির ক্রমান্বয়ে কি হয়? ব্যয় হয়, এবং থার্মোডাইনামিক্সের প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে। আর কি শক্তির অর্জন কখনো কি হয় না? 100% হয় না। আর এটি কি একটা খাদ্য শৃঙ্খলে ঘটে। মানে কনফিউশন দূর করার জন্য ছোট্ট কিছু দেখো জিনিস রাখছে, সেগুলো কি? শক্তি প্রবাহে শক্তির পরিমাণ মোট আলোক শক্তির কি পরিমাণ? 0.01 ভাগ, ঠিক আছে? আর পৃথিবীতে যে পরিমাণ সূর্যালোক বিকিরিত হয় তা মাত্র কত ভাগ সৌরজগৎবিদে ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়? 0.02 ভাগ। আর সূর্য থেকে পৃথিবীতে আগত আলোক শক্তির 0.01 ভাগ কি আলোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আবদ্ধ করে। এই যে এই সংখ্যাগুলো সবচেয়ে ভুল হবে বলে এগুলো তোমার কনফিউশন দূর করার জন্য এক জায়গায় করে দিয়েছি। এই যে কনফিউশন দূরের জন্য সংখ্যাগুলো তোমাদের সবচেয়ে বেশি কি হবে? সংখ্যাগুলো তোমাদের সবচেয়ে বেশি প্যাচ লেগে যাবে, এই জন্য সংখ্যাগুলো এক জায়গায় দেওয়া হয়েছে। এবার আসো তোমার জীবের অভিযোজন সম্পর্কে। অভিযোজনে তোমার এইখান থেকে কোশ্চেন আসলে জীবের অভিযোজন থেকে আসতে পারে। এই অভিযোজনে তোমাদের সবচেয়ে জানতে হবে যে বাংলা যে নাম, এই যে মিঠা পানির উদ্ভিদের বাংলা উদ্ভিদ কি কি আছে, এগুলো জাস্ট বাংলা নাম জানলে জানতে হবে। কি করতে হবে? জাস্ট বাংলা নাম জানতে হবে। যে তোমার জলজ উদ্ভিদ কি কি আছে, মরুজ উদ্ভিদ কি কি আছে, লোনা পানির উদ্ভিদ কি কি আছে, লোনা মাটির উদ্ভিদ কি কি আছে, মিঠা পানির উদ্ভিদ কি কি আছে, এগুলো তোমার জানতে হবে। ঠিক সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা দেখো। এই যে মিঠা পানির উদ্ভিদকে কি বলা হয়? মেসোফাইট। লোনা পানির উদ্ভিদকে কি বলে? হ্যালোফাইট। মরুজ উদ্ভিদকে জিরোফাইট। আর জলজ উদ্ভিদকে হাইড্রোফাইট। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো আমি যে বললাম যে এগুলো জানতে হবে, এর সহজ কিছু ছন্দ আছে যেগুলো ছন্দ এখানে দেওয়া হয়েছে। ছন্দের মধ্যে আমরা সহজে মনে রাখতে পারি। দেখো উদ্ভিদে তাহলে জলজ উদ্ভিদে কি কি আছে? নিমজ্জিত জলজ উদ্ভিদের সহজে কি দিয়ে মনে রাখতে পারি? হ্যাঁ, নিম পাতায় সেরা। নিম পাতা জাস্ট মনে রাখবা যে নিম পাতার অনেক উপকারী দিক আছে, তো সেই হিসেবে একটা ছন্দ আছে, সেটা কি? হ্যাঁ, নিম পাতায় সেরা। ওকে, কি নিম পাতায় সেরা? হাতে কি? হাইড্রোলা। পাতায় কি? পাতা শ্যাওলা, পাতা জিজিয়া, সেরাতে সিরাটোফাইলাম, ঠিক আছে? আর মুক্ত বা ভাসমান জলজ উদ্ভিদ কিভাবে মনে রাখবা? সব পানা, কচুরি পানা, খুদি পানা, গুড়ি পানা, টোপা পানা, কুতি পানা, মুসা কান্নি পানা, ঠিক আছে? এগুলা। আর মূলাবদ্ধ বা পত্র বা ভাসমান জলজ উদ্ভিদ কি কি? দেখো পানিতে শাপলা পদ্ম ভাসে। কি কি? পানিতে শাপলা পদ্ম ভাসে না? এইভাবে মনে রাখবা। তো পানিতে কি? পানি কলা, ঠিক আছে? এই সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা। আর এই যে পদ্ম, মূলাবদ্ধ পত্র কি হয়? ভাসমান জলজ উদ্ভিদ। এগুলো সব ভাসমান জলজ উদ্ভিদ, ঠিক আছে? এবার দেখো তোমার উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদ কি কিভাবে মনে রাখবা? কুহেলিকা। উভচর উদ্ভিদ কিভাবে মনে রাখবা? কুহেলিকা। দেখো উভচর উদ্ভিদে কি কি আছে? এই যে কলমিলতা, হেলেঞ্চা, কেশরদম, এগুলা এইভাবে মনে রাখতে হবে টেকনিকের মাধ্যমে। এবার দেখো জলজ উদ্ভিদের অভিযোজন। এখন এই যে জলজ উদ্ভিদের অভিযোজনে অঙ্গ সংস্থানিক অভিযোজন এবং অন্তর্গঠনগত অভিযোজন। তোমার শরীরবৃত্তীয় অভিযোজন আছে, এগুলো তোমার করতে হবে। এগুলো জাস্ট দেখো, তোমার ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে আছে, এই তথ্যগুলো পড়লে জানাম যে জলজ উদ্ভিদের অভিযোজন। এবার দেখো জলজ উদ্ভিদের অভিযোজন কি কি আছে? দেখো অঙ্গজ অভিযোজন, অন্তর্গঠনগত অভিযোজন, আর কি শরীরবৃত্তীয় অভিযোজন আছে। অভিযোজনে যে কিছু তোমার ইম্পর্টেন্ট কি দেয়া আছে? ইম্পর্টেন্ট তথ্য দেয়া আছে, তথ্যগুলো জানতে হবে। জাস্ট রিডিং করবা, ইম্পর্টেন্ট তথ্যগুলো কি করে রিডিং করবে। এখানে তোমার সবগুলো তোমার স্লাইডে দেয়া থাকবে, এই পড়াগুলো সবগুলো তুমি এগুলো জাস্ট রিডিং করবা, ঠিক আছে? তারপর এই যে শরীরবৃত্তীয় অভিযোজন, আর এখানে থাকে না বা কম থাকে কি কি? দেখো এই যে মেকানিক্যাল টিস্যু, পরিবহন টিস্যু, স্টোমাটা, শরীরবৃত্তীয় অভিযোজন আছে, এগুলো কি করবা? রিডিং করবা। এবার আসো তোমার মরুজ উদ্ভিদ। মরুজ উদ্ভিদ মনে রাখার জন্য এখানে টেকনিক ব্যবহার করেছে। দেখো শতকুমারী আপা কারে খুঁজে ফেলে, এখানে আছে টেকনিক আছে। শতকুমারী আপা কারে খুঁজে ফেলে কিভাবে মনে রাখতে পারো? জাস্ট কোনো গল্পের মাধ্যমে, এই যে কোনটা গল্প বানায় নিবে, সকল যে কোনটা গল্প বললে কি হয় যে তোমার মনে রাখতে সুবিধা হয়। সেইভাবে আমি মনে রাখতাম। মনে করো যে এটা মানে আমার কোন এক রাজকুমারী আপা তারে হলো খুঁজতেছে, তো সেই হিসেবে এইভাবে মনে রাখতাম। তাহলে সেটা শতকুমারীর মতো। শতকুমারী কি হয়? শতকুমারী আপা কারে খোঁজে ফেলে, সে নিজেই কুমারী কারে খোঁজে ফেলে, এইভাবে মনে রাখতে হবে। জাস্ট একটা যে কোনো গল্পের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো, যে কোনো গল্পের মাধ্যমে মনে রাখবা। দেখো
তাহলে মরুজ উদ্ভিদ কিভাবে মনে রাখবা, শতকুমারী আপা কারে খোঁজে বের, তোমাদের কাছে কোনো ছন্দ থাকলে সেটাই করবা, আমার কাছে এটা সহজ হইতো আমি এটাই করছি। দেখো মরুজ উদ্ভিদের কি শতকুমারীর শততে কি আছে, শতাব্দী, শতমূলী, ঘৃতকুমারী, আকন্দ, পাথরকুচি, কারে, কবরী, খেজুর, ফণিমনসা, ঠিক আছে, কারে খুঁজে ফেরে। এবার দেখো তোমার যে তিনটি মৌলিক বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, কি করে পানি সংরক্ষণ, অল্প আয়াসে কি মূল দিয়ে পানি শোষণ করতে পারে, পানির অপচয় রোধ করেন, তাই না? আর মরুজ উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করেন। কি কি, খরা এড়ানো উদ্ভিদ, কৌশলগত খরা এড়ানো উদ্ভিদ, খরা সহ্যকারী উদ্ভিদ আর খরা প্রতিরোধী উদ্ভিদ। রিডিং করবে এগুলো, জাস্ট এই উদাহরণগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মরুজ উদ্ভিদ, জলজ উদ্ভিদের যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসো লোনা মাটির উদ্ভিদ। লোনা মাটির উদ্ভিদ এটা মনে রাখবো কি কি দিয়ে, সুন্দরী বোরোর গলায় হার গড়াবে কে, ঠিক আছে, সুন্দরী বোরার গলায় হার পড়াবে কে। সুন্দরীতে যে সুন্দরী, বোরা, গোলপাতা, হার গোজা, পশু, কেওড়া, এগুলো মনে রাখলে না। এবং লোনা মাটির উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি, স্তম্ভমূল বা ঠ্যাসমূল, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কি শ্বাসমূল বা নিউমেটোফোর, এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিছু মনে থাকবে না থাকবে, এই দুইটা বৈশিষ্ট্য তোমার মনে রাখাই লাগবে। এবার দেখো কি কি আছে, কর্টেক্স, বড় বড় বায়ুকুটির থাকে, প্রশোধন কি হয়, কম হয়, জরায়ু উদ্ভিদ বা অঙ্কুরোদ্গমন, অবিশ্রবণিক চাপ বেশি, এপিডার্মিস বহিস্তর, ঠিক আছে। এবার আছে মেসোফাইট। মেসোফাইট উদ্ভিদগুলো কি কি, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, শাল, সেগুন, এগুলো। এবার যে জীবভূমি বা বায়ম, এগুলো তোমার সবগুলো যে বায়ম বা অঞ্চল, সে বায়ম বা অঞ্চলের একটা মানে তোমার এই ছকের ভিতরে সবগুলো তথ্য দেওয়া হয়েছে, এগুলো রিডিং করবে। রিডিং। এবার আসে এই যে অঞ্চল, এই অঞ্চল থেকে তোমার আসলে সচরাচর কোশ্চেন আসেই না, তবে মেডিকেল একবার কোশ্চেন আসছিল, আর অনেকটা তোমার নার্সিং অ্যাডমিশনের কোশ্চেন অনেক সময় মেডিকেল কোশ্চেন থেকে রিপিট হয় কয়েকটা। তো রিপিট হওয়ার কারণে তোমার এইটা ইম্পর্টেন্ট ধরায়, তো জাস্ট একবার রিডিং করবো, যা মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো। এখানে এটা জাস্ট, এটা হলো ভাগ্য খারাপ থাকলে এখান থেকে কোশ্চেন আসবে, আর ভাগ্য ভালো থাকলে এখান থেকে কোশ্চেন আসবে না। তারপর দেখো সাগরের অঞ্চল কয়টি, সাগরের অঞ্চলগুলো জানা লাগবে কয়টি, 4টি। এগুলো এই যে গরাম, পেলজিক, বেন্থিক, অ্যাবিসাল। এখন এই যে ওরিয়েন্টাল অঞ্চল সময়ের উদ্ভিদগুলোর নামগুলো জাস্ট একবার পড়তে পারো, রিডিং, তাছাড়া কিছু না। এবার সেই ওরিয়েন্টাল অঞ্চলে একাডেমিক হোনা, যে মাছ, উভচর, সরীসৃপ, প্রাণী, পাখি, স্তন্যপায়ী, এই যে অঞ্চল দেখলো 6টা অঞ্চল, এই 6টা অঞ্চলের ভিতরে এই ওরিয়েন্টাল অঞ্চলের এই যে এন্ডেমিক ফনা, এগুলো মনে রাখতে পারো। এবার দেখো ওরিয়েন্টাল অঞ্চলে তোমার উদ্ভিদকুল, তারপর প্রাণীকুল মনে রাখলে। এবার দেখো তোমার বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশের আয়তন কত, এই যে সবচেয়ে গরম পড়ে এপ্রিল মে মাসে, আর সবচেয়ে বেশি শীত জানুয়ারি মাসে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় জুলাই সেপ্টেম্বর মাসে। এগুলো সাধারণ জ্ঞান। দেখো বাংলাদেশের আয়তনের কোন আয়তনের 25 ভাগ বনাঞ্চল থাকা উচিত, কিন্তু বাংলাদেশের তো কয় ভাগ আছে, 10 ভাগ আছে, দিন দিন আরো কমতেছে। বাংলাদেশের বন কি কি, চিরসবুজ আছে, পত্রধর বা পর্ণমোচী আছে, আর কি ম্যানগ্রোভ আছে। তারপরে দেখো উপকূলীয় বনাঞ্চল কি কি, উপকূলীয় বনাঞ্চল থেকে যে তোমার ইম্পর্টেন্ট তথ্যগুলো যেগুলো জানা লাগবে সেগুলো হয়েছে, সম্পূর্ণ উপকূলীয় বনাঞ্চল কতটুকু, 710 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেটা কি, সেন্ট মার্টিন। তারপরে হলো তোমার মধ্য উপকূলীয় অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি, কেওড়া। ক্যানোপির প্রস্থচ্ছেদ কেমন, ত্রিকোণাকার, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো থেকে ইম্পর্টেন্ট তথ্য এগুলো পাওয়া লাগবে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে কি করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়। এগুলো সব তোমার সাধারণ জ্ঞান। বাংলাদেশে কিছু বিলুপ্তপ্রায় প্রাণী আছে, সেগুলো তোমার জাস্ট নামগুলো মনে রাখতে পারো, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ আছে এবং প্রাণী আছে, প্রথমে উদ্ভিদ তারপর প্রাণী নাম আসবে। দেখো জাস্ট নামগুলো, ইংলিশ নামগুলো একবার করে পড়তে পারো, বেশি না। এগুলো নট ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, নার্সিং এর জন্য লেস ইম্পর্টেন্ট। তো বিলুপ্তপ্রায় যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোর নাম মনে রাখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে জীব বিলুপ্তির কারণ, যে বিভিন্ন কারণ আছে, কারণগুলো। এবার আছে বীজ ব্যাংক, যে বীজকে শুকিয়ে কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজিং করে কি করা হয়,
ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়। এটা এখানে 30 ভাগ বীজ রিক্যালসিট্রেন্ট বীজ হিসেবে কি পরিচিত থাকে, যেমন আম। ঠিক আছে। আর ইনভিট্রো সংরক্ষণ অতি নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে পদ্ধতিকে যে সংরক্ষণ করা হয় 100-196 ডিগ্রি সেলসিয়াসে, যে তোমার অতি নিম্ন তাপমাত্রায় ভালো হয়েছে না, অতি নিম্ন তাপমাত্রা কত, -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সংরক্ষণ করা হয় তাকে কি বলা হয়, ইনভিট্রো। এবার দেখো বীজ ব্যাংক। বীজ ব্যাংক কি, বীজ ব্যাংক -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজিং করে যে বীজ সংরক্ষণ করা হয়, তাই না। এখানে কি থাকে, এখানে 30 ভাগ বীজ কি হয়, রিক্যালসিট্রেট বীজ হিসেবে পরিচিত। ঠিক আছে। যেমন উদাহরণ কোনটি, আম। তারপরে কি আছে তোমার ইনভিট্রো সংরক্ষণ। ইনভিট্রো সংরক্ষণ অতি নিম্ন তাপমাত্রা কত, -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মনে রাখতে হবে। এবার হলো তোমার ইনসিটু এবং এক্সিটু। যে তোমার ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ, ইনসিটু হলো তোমার প্রাকৃতিক আর এক্সিটু কি তোমার কৃত্রিম। ইনসিটু সংরক্ষণের ভিতরে কি কি আছে, এগুলো ইম্পর্টেন্ট: জাতীয় উদ্যান, ইকো পার্ক, সাফারি পার্ক, গেম রিজার্ভ, বিশ্ব ঐতিহ্য, মৎস্য অভয়াশ্রম। ঠিক আছে। এই মৎস্য অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওর, এই যে হাকালুকি হাওর, হালদা নদী, এগুলা মনে রাখতে হবে। জাতীয় উদ্যান, সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটা, রামসাগর। সবচেয়ে বড় জাতীয় উদ্যান নিমসির, সর্বপ্রথম জাতীয় উদ্যান হিমছড়ি। তারপর তোমার ইকো পার্ক, এই যে সীতাকুণ্ড ইকো পার্ক। এখানে কি কি আছে, গরম পানির ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়ের। তারপর কি প্রথম তৈরি ইকো পার্ক এটি। আর টিলাগড় সিলেট, বর্ষিজোড়া, মৌলভীবাজার। এইগুলা এই যে তোমার তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো জানলে সব সাধারণ জ্ঞানের তথ্য। সাফারি পার্ক বাংলাদেশে কয়টি, দুইটা। একটা হলো গাজীপুর, একটা কান্ট্রি ডোলাহাজারা, দুটোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক। তারপরে গেম রিজার্ভ। গেম রিজার্ভ এই যে তোমার টেকনাফ, নদীর তীরে যেটা রয়েছে যে টেকনাফ গেম রিজার্ভ এটা। আর বিশ্ব ঐতিহ্য 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে কি করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে। আর 1999 সালে বাংলাদেশ সুন্দরবনকে কি করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। ঠিক আছে, এগুলো পড়বা। তারপর এক্সিটু। এক্সিটু হলো তোমার কৃত্রিম। তো কৃত্রিম ভিতরে কি আছে, উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। সারা বিশ্বে কতটুকু বোটানিক্যাল গার্ডেন আছে, 2000 বোটানিক্যাল গার্ডেন আছে। তারপরে কি বীজ ব্যাংক, 30 ভাগ রিক্যালসিট্রেট বীজ, যেমন এই যে আম, লিচু, নারিকেল। একটু আগে পড়েছে আমের উদাহরণ, এবার কি আম, লিচু, নারিকেল। তারপরে দেখো এই যে ফিল্ড জিন ব্যাংক। তারপর জিন ব্যাংক, চিড়িয়াখানা, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, ডিএনএ সংরক্ষণ, পরাগরেণু সংরক্ষণ, এগুলা পড়বা। এই যে এট লাস্ট তোমার জীববিজ্ঞান প্রথম পত্রের 5 নম্বর লেকচারের এটাই লাস্ট স্লাইড। আজকে তোমাদের এই যে জীববিজ্ঞান জীববিজ্ঞান প্রথম পত্রের লেকচার 5 এর মধ্যে দিয়ে জীববিজ্ঞান প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের প্রতি ডিটেইলস আলোচনা শেষ হলো। আর এই যে লেকচার 5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় কোনটা, তোমাদের তো আগেই বললাম যে উদ্ভিদ প্রজনন অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমার যে ডিম প্রকৃতির প্রকারভেদ আছে, এখান থেকে কোশ্চেন আসা সবচেয়ে বেশি। তারপর হলো তোমার যেটা জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ করলাম, এখানে তোমার এই যে হাইড্রোজেন, জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, লোনা পানির উদ্ভিদ, এগুলোর উদাহরণ থেকে কোশ্চেন আসে বেশি। বায়োটেকনোলজিতে তোমার আগেই বললাম ইনসুলিন, ইন্টারফেরন, এসবগুলো থেকে এর ব্যবহার, যেহেতু এটা মেডিকেল সাইড, তো মেডিকেল সাইডের এসব থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এখন তোমাদের কাজ হলো প্রতিটি অধ্যায়ে তোমাদের ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে, তোমাদেরকে নিয়মিত পরীক্ষা দিতে হবে এর প্রতি। আশা করি যতটুকু ইন ডিটেইলস পড়ানো হয়েছে নার্সিং ভর্তি পরীক্ষায়, এর বাইরে আসার সম্ভাবনা আসলেই নেই। এর বাইরে আসার সম্ভাবনা আল্লাহর রহমতে আসলেই নেই। আল্লাহর রহমতে এর ভিতরে কোশ্চেন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যে প্রথমগুলো, তোমার কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলো আছে ওইগুলো ইম্পর্টেন্ট। উদ্ভিদ শরীর তত্ত্ব এগুলো ইম্পর্টেন্ট। তোমাদের সপ্তম অধ্যায় বিলিয়াবাইটা, টেরিডোবাইটা, আবৃতবীজ, নগ্নবীজ উদ্ভিদ, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আশা রাখি এই যে তোমরা ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা থাকার কথা না। তো ভিডিওগুলো ভালোভাবে দেখবা এবং এই লেকচার শেষে যে এক্সামের ব্যবস্থা করা হয়েছে এক্সামগুলো দিবা। আর সবসময় তোমাদের জন্য শুভকামনা। ভালো থাকো, যেখানে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। ধন্যবাদ সবাই।